আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পুলিশি ব্যবস্থার সংস্কারের একেবারে র্যাডিক্যাল একটা পরিকল্পনা নিয়ে। এমন একটা পরিকল্পনা যা বেশ বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা ব্যাপার ভাবি। যদি বলা হয় পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মাত্র ৭২ ঘণ্টার একটা ডেডলাইনই যথেষ্ট, আজকের আলোচনার কেন্দ্রে কিন্তু এমনই একটা ধারণা রয়েছে। প্রস্তাবটা ঠিক কি, তাই তো? কোনো এলাকা থেকে একজন মানুষ নিখোঁজ হলে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তাকে ৭২ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে হবে। আর যদি তিনি ব্যর্থ হন তাহলে কোনো পেনশন বা অন্য সুবিধা ছাড়াই সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত। হ্যাঁ, প্রস্তাবটা ঠিক এতটাই কঠোর। তো চলুন এই প্রস্তাবের আরেকটু গভীরে যাওয়া যাক। এই যে চমকপ্রদ নিয়মটা, এটা কিন্তু একটা বড়সড় সংস্কার উদ্যোগের অংশ, যার নাম দেওয়া হয়েছে দফা ৮। এই উদ্যোগটার পুরো নাম হল বিসিএস ক্যাডার ওসি ও জবাবদিহি উদ্যোগ, সংক্ষেপে দফা ৮। এর মূল লক্ষ্য হল পুলিশি ব্যবস্থার স্বচ্ছতা আর কড়া জবাবদিহিতা নিয়ে আসা। কিন্তু ব্যাপারটা শুধু নিখোঁজ মানুষ খুঁজে বের করার মধ্যেই সীমাবদ্ধ না। এই উদ্যোগটা দাঁড়িয়ে আছে মূলত ৩টা পিলারের ওপর। প্রথমটা হল থানার ওসি পদে একজন বিসিএস ক্যাডার কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে। ২ নম্বর, ছোট বা জামিনযোগ্য মামলাগুলোতে থানা থেকেই যেন জামিন দেওয়া যায় সেরকম একটা আইন করতে হবে। আর ৩ নম্বরে হল সেই ৭২ ঘণ্টার নিয়মটা, যেটা নিয়ে আমরা শুরুতেই কথা বলছিলাম। এখন কথা হচ্ছে ওসি পদটা এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, ওসি হলেন একটা থানার প্রধান নির্বাহী কর্মকর্তা। এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তদন্তের কাজ দেখা, সবকিছুর দায়িত্বেই কিন্তু তিনি থাকেন। এ কারণে এই সংস্কারের একেবারে কেন্দ্রে রাখা হয়েছে এই পদটাকেই। কিন্তু প্রশ্নটা হলো, পুলিশ সংস্কারের মতো একটা বিষয়ে এত র্যাডিক্যাল সব আইডিয়া এগুলো আসছে কোত্থেকে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা বইয়ের ভেতরে। এই সব ধারণার উৎস হল গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো নামের এই বইটি। দফা ৮ উদ্যোগটা আসলে এই বইয়ে বলা বড় একটা দর্শনেরই অংশ। বইটার উদ্দেশ্যটা কিন্তু এর ভূমিকাতেই একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এটা শুধু সমস্যার সমালোচনা করার জন্য লেখা হয়নি, বরং একটা পুরো জাতির রূপান্তরের জন্য এটা একটা সুস্পষ্ট পরিকল্পনা বা ইশতেহার। মানে এর লক্ষ্যটা অনেক বড়। বইটি উৎসর্গ করা হয়েছে ১৯৭১ আর ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদের এবং আজকের তরুণ প্রজন্ম মানে জেনজিকে। এটা থেকে এর পেছনের প্রেক্ষাপট সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আসলে বইটা কিন্তু শুধু পুলিশ সংস্কার নিয়েই কথা বলছে না, এটা বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব নামে একটা মূলত সম্পূর্ণ দর্শনের কথা বলছে। এই দর্শনের আওতায় দেশের কিছু একেবারে শেকড়ে থাকা সমস্যাকে টার্গেট করা হয়েছে, যেমন ধরুন দারিদ্র্য, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সামাজিক অবিচার এবং বৈষম্য। একবার ভাবুন তো, একদিকে দেশের এই চ্যালেঞ্জগুলো আর অন্যদিকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশের কাতারে যাওয়ার স্বপ্ন। এই দুইয়ের মধ্যকার দূরত্বই কিন্তু বুঝিয়ে দেয় যে রূপান্তরের লক্ষ্যটা আসলে কতটা বিশাল। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, একটা দেশের এত বড় রূপান্তরের স্বপ্নের সাথে একজন থানার ওসির জবাবদিহিতার সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এই যোগসূত্রটাই এবার বোঝার চেষ্টা করি। এই দুটো ছবিকে পাশাপাশি রাখলে প্রশ্নটা আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? কিভাবে একটা কঠোর পুলিশি নিয়ম একটা জাতির পুনর্জাগরণের পরিকল্পনার অংশ হতে পারে? এর পেছনের মূল যুক্তিটা হল ফাউন্ডেশনাল জাস্টিস, বা বলা যায় একেবারে ভিত্তি স্তরের ন্যায় বিচার। এই দর্শন অনুযায়ী একটা দেশ আসলে ততক্ষণ পর্যন্ত এগোতে পারে না যতক্ষণ পুলিশের মতো মৌলিক প্রতিষ্ঠানগুলোতে ন্যায় বিচার আর কঠোর জবাবদিহিতা প্রতিষ্ঠা করা না যায়। এটাই হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, একটা নতুন ভবিষ্যতের দিকে এগোতে হলে তার প্রথম ধাপে কি হবে? এরকম র্যাডিক্যাল বা আমূল জবাবদিহিতা নিশ্চিত করা। বিষয়টা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।